হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি টাইম। তো আজকে আমরা আলোচনা করবো কি স্থিতিস্থাপকতা বা ইলাস্ট্রিসিটি নিয়ে। তোমাদের ক্লাস 9-এ এটা মোটামুটি যে কটা জিনিস আছে যেগুলো একটু শক্তর মধ্যে বা তোমরা হয়তো অতটা জানো না, তার মধ্যে এটাও একরকম, মানে এটাও আছে তার মধ্যে। তো স্থিতিস্থাপকতা সম্পর্কে আজকে তোমাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দেবো। ভালো করে বুঝে নাও, তোমার কাছে সময় থাকে, তুমি যদি ক্লাস 9-এ পড়ে থাকো। আর যদি অন্য কোনো ক্লাসের স্টুডেন্টরা এটা দেখে থাকো, তাহলে তারাও দেখতে পারো, যদি তোমাদের মনে হয় যে এটা কোনো কাজে লাগবে। মানে এটা অবশ্যই কাজে লাগবে। আমাদের ক্লাস 11-এ আবার এটা পড়তে হবে, ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। তো 9 একটুখানি জেনে রাখলে কি হবে, যারা 11-এ গিয়ে সায়েন্স নেবে তাহলে তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। আমাদের ক্ষেত্রে কিন্তু 9-এ এটা ছিল না। তো আমরা প্রথমেই ইলাস্ট্রিসিটিটা দেখে মানে ঘাবড়ে গেছিলাম সত্যি করে। তো 11-এ গিয়ে তখন জানতে পেরেছিলাম যে ইলাস্ট্রিসিটি বা স্থিতিস্থাপকতা কোনটা। এবার আমি ফার্স্টে এটা শুরু করি প্রশ্ন দিয়ে, যে স্থিতিস্থাপক বা ইলাস্টিক যে জিনিসটা, সেটা কে বেশি, হিরে নাকি রবার? ঠিক আছে, তো যারা মানে অ্যান্সারটা জানো তারা কমেন্টে এক্ষুনি জানাও। ঠিক আছে, এই অ্যান্সারটা আমি দেবো হচ্ছে ভিডিও লাস্টে। ঠিক আছে, তো দেখি কে ঠিক অ্যান্সার দিতে পারে। তো এবার আমি শুরু করি হচ্ছে ইলাস্টিক জিনিস কি, মানে স্থিতিস্থাপক জিনিস কি বা স্থিতিস্থাপকতা কাকে বলে সেটা দিয়ে। বলছে যে বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুকে বিকৃত করতে চাইলে এবং পরে ওই প্রযুক্ত বল সরিয়ে নিলে পদার্থের যে ধর্মের জন্য বিকৃত বস্তুটি পূর্বের আকার বা আয়তন ফিরে পায় তাকে ওই বস্তুর উপাদানে স্থিতিস্থাপকতা বলা হয়। ধরো তুমি একটা কোনো জিনিসকে দুমড়ে মুচড়ে দিলে, তারপরে আস্তে আস্তে সে আবার নিজের আগের অবস্থানে ফিরে চলে এলো, তাহলে যে ধর্মের জন্য ও নিজের আবার আগের অবস্থায় ফিরে আসতে পারছে তাকে স্থিতিস্থাপকতা বা ওই এবং সে বস্তুটাকে স্থিতিস্থাপক বস্তু বলা হচ্ছে। যেমন আমাদের কানটাকে আমি বেন্ড করলাম, আবার নিজের জায়গাতে চলে এলো, তাই না? এটাকে বেশ কি অস্থি বলা হয়। তো যাই হোক, তো সেটা কিন্তু আছে, তো সেটা স্থিতিস্থাপক, তাই না? তো এই একটা ধর্ম আছে বস্তুর মধ্যে। তাহলে তুমি কাউকে যদি তুমি পরিবর্তন করাতে চাও, সে তার পরিবর্তনকে বাধা দেবে সবসময়। ঠিক আছে, যে বেশি বাধা দেবে সেই হচ্ছে বেশি স্থিতিস্থাপক। ঠিক আছে, তো এই পদার্থ, হ্যাঁ, কম বেশি স্থিতিস্থাপকতা কিন্তু সবার মধ্যেই আছে। স্থিতিস্থাপক কিন্তু যে কেউ, কম বেশি যে কেউ স্থিতিস্থাপক। ঠিক আছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে বস্তুগুলো তাই করতে চায়, তাই না? যে যদি একটা কিছু অবস্থা থাকে, তো সেই অবস্থাটাকেই ধরে রাখতে চায়। এটা কিন্তু নিউটনের সেই প্রথম সূত্রের মতো অনেকটা মনে হচ্ছে তোমাদের, তাই তো? অনেকটা সেরকমই। তো যে কোনো জিনিসই যে যেমন হালে আছে সেরকম হালেই থাকতে চায়। কিন্তু যে ওই মানে মানে যেটাই মানে তুমি পরিবর্তন করতে চাইছো যখনই তার অবস্থাটা, তখনই সে সেটার বিরুদ্ধে বাধা দেয় অনেক সময়। তো স্থিতিস্থাপকতা তাকেই বলা হচ্ছে। এবার বলছে সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। এবার দেখো, তাহলে যদি কোনো বস্তুকে তুমি বিকৃত করলে সে একদম পারফেক্টলি আবার আগের অবস্থাতে ফিরে চলে এলো, তাহলে সেটাকে বলা হবে কি সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বা পারফেক্টলি এলাস্টিক বডি। কিন্তু বাস্তবে কি সেটা হতে পারে কখনো? অবশ্যই হতে পারে না। তাই জন্য বাস্তবে কিন্তু আমরা সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তু দেখতে পাই না। আচ্ছা, তো সম্পূর্ণ নমনীয় বস্তু কাকে বলা হচ্ছে বা পারফেক্টলি প্লাস্টিক বডি? তাহলে ধরো তুমি একটা এমন করলে, এমন কোনো বস্তুকে ধরে টানলে বা বিকৃত করলে যেটা আর কখনোই আগের অবস্থাতে ফিরে আসতে পারলো না, বা মানে 0%, বুঝলো? মানে ফিরে আসতে পারলো না বলতে 0% ফিরে এলো। ঠিক আছে, সেরকমও কিন্তু হয় না। কিছু না কিছুটা অন্তত গেন, মানে কিছুটা অন্তত মানে ধরো এরকম একটা ধরো কোনো প্লাস্টিকের জিনিসকে টানলে দেখবে কিছুটা অন্তত সংকুচিত আবার হবেই। ঠিক আছে, এরকম নয় যে একদম তুমি যতটা বাড়িয়ে যতটা ছেড়ে দিলে ততটাই রয়েবে। মানে কিছুটা অন্তত ওর মধ্যে কিন্তু এমন গুণ আছে যার ফলে ও আবার 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 নিজের আগের অবস্থাটাকে ফিরিয়ে আনতে চাইবে। তাহলে সম্পূর্ণ নমনীয় বস্তুও কিন্তু থাকে না। তাহলে এটাও কিন্তু আগে আমরা ওরকম পড়েছিলাম যে কোনো বস্তু স্থিতি বা গতি হয় না, মানে পারফেক্টলি কোনো মোশন বা যে রেস্ট, যেটা পারফেক্ট রেস্ট যেটা, সেটা কিন্তু থাকে না কোথাও। তো সেরকমই এটার ক্ষেত্রেও এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ স্থিতিস্থাপক এবং সম্পূর্ণ নমনীয় বলে কিছুই হয় না। স্থিতিস্থাপক সীমা। এবার একটা জিনিস খুব, যে ইলাস্টিক লিমিট কী জিনিস, তাহলে দেখো এমন অনেক সময় দেখেছো তোমরা, ধরো একটা গার্ডারের এক্সাম্পল দিচ্ছি। তো গার্ডারটাকে ধরো টানছো, তাহলে ওকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত টানলে ও কিন্তু আবার আগের অবস্থাতে ফিরে চলে আসে। কিন্তু ধরো টানতে টানতে এতটাই বড় করে দিলাম যে গার্ডারটা ছিঁড়ে গেল, তাহলে সে কিন্তু আর নিজের অবস্থাতে আর ফিরে আসতে পারবে না। তাহলে ওই যে যে অবস্থাতে ওইটা ছিঁড়ে চলে গেল, গার্ডারটা ছিঁড়ে গেল, সেটাই হচ্ছে গার্ডারের স্থিতিস্থাপক সীমা। তাহলে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে এই স্থিতিস্থাপক সীমা জিনিসটা আছে। কারো ক্ষেত্রে কম, কারো ক্ষেত্রে বেশি। যার ক্ষেত্রে কম সে কম স্থিতিস্থাপক, তাই না? আচ্ছা, এবার বলছে প্রসার্যশীল বা ডাকটাইল পদার্থ কী জিনিস। বলছে স্থিতিস্থাপক সীমার বাইরে যেসব পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি একমুখী হয় সেই পদার্থগুলিকে প্রসার্যশীল পদার্থ বলা হয়। যেমন সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম, এগুলো। ঠিক আছে, মানে কি বলবো, এগুলোকে তোমার মানে যে দৈর্ঘ্য বৃদ্ধিটা সেটা কিন্তু একইভাবে হতে থাকবে তুমি যদি বাড়াতে থাকো ওটাকে।
ঠিক আছে। আর ভঙ্গুর কী জিনিস? ভঙ্গুর বলছে যে পদার্থ তার স্থিতিস্থাপক সীমা অতিক্রম করা মাত্রই ছিঁড়ে যায়, ঠিক আছে, সেই পদার্থকে ভঙ্গুর পদার্থ বলে। যেমন কাঁচ, শুকনো, কাদামাটি, তাল, মানে কাদামাটিকে কী হয়, শুকিয়ে গেলে ওটাকে টিপলে ওটা ভেঙে যাবে, তাই না, একটু বল প্রয়োগ করলে ভেঙে যাবে। কাঁচকে একটুখানি বল প্রয়োগ করলে সে ভেঙে যাবে, ঠিক আছে। তাহলে ওটা মানে একদমই মানে ওই যে সীমাটা, স্থিতিস্থাপক সীমাটা একদমই কম তাদের ক্ষেত্রে। এবং কিছু কিছু জিনিসের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি, যেমন একটা লোহার তারকে অনেকটা ধরো টেনে অনেকটা তুমি লম্বা করতে পারবে, তাহলে ও স্থিতিস্থাপক সীমাটা কিন্তু অনেকটা বেশি হয়। আচ্ছা, তো এবার বলছে বিকৃতি কী জিনিস। তাহলে বিকৃতি কি, নাম দিয়ে বোঝা যাচ্ছে যে বিকৃতি কী জিনিস। কোনো বস্তু তুমি তার আকারটা যদি তুমি একটু চেঞ্জ করে দাও, তাহলে সেটা কী বলবো, বস্তুটা বিকৃত হয়েছে, ঠিক আছে, একটা স্ট্রেন হয়েছে। স্ট্রেন মানে হচ্ছে ওর বিকৃত হওয়া, ঠিক আছে। তো এটা হচ্ছে বিকৃতি। এর কোনো একক নেই, এটা একটা সংখ্যা মাত্র, ঠিক আছে। তাহলে বিকৃতি তাহলে একটা কোনো মানে বিকৃতি কোনো একক নেই, বিকৃতি কিন্তু একটা শুধুমাত্র সংখ্যা, একটা নাম্বার, ঠিক আছে। তাহলে তাহলে বিকৃতির একটা সংজ্ঞা আমি দিতে পারি, সেটা হচ্ছে যে কোনো বস্তুর বা কোনো পদার্থের, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, কোনো পদার্থের প্রতি একক মাত্রার ওই মাত্রা পরিবর্তনকে বিকৃতি বলা হয়। হয়তো এটা একটুখানি কীরকম মনে হতে পারে, কিন্তু এটার কথা হচ্ছে যে তুমি ধরো কোনো বস্তুটার দৈর্ঘ্য পরিবর্তন করছো, ঠিক আছে। তাহলে ধরো একটা বস্তু আছে এখানে টাঙানো, সেটা দৈর্ঘ্য ছিল ফার্স্টে এল, তাহলে তুমি কি করলে, আরও কিছুটা দৈর্ঘ্যর পরিবর্তন করে দিলে। বা ধরো এরকম ছিল, ক্যাপিটাল এল ছিল আগে, ক্যাপিটাল এল ছিল, তুমি স্মল এল দৈর্ঘ্যর পরিবর্তন করলে, ওকে টেনে একটুখানি বাড়িয়ে দিলে ওটার। তাহলে এক্ষেত্রে যে বিকৃতিটা ঘটলো তাকে বলা হয় হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি ইকুয়াল টু হয় হচ্ছে, এখানে আমি লিখতে পারি দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য পরিবর্তন কত হলো, এল বাই প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল, ক্যাপিটাল এল। তাহলে এইবার দেখো, এইবার সংজ্ঞাটার সাথে মেলাও, বলছে কোনো পদার্থের প্রতি একক মাত্রায় ওই মাত্রার পরিবর্তনকে বিকৃতি বলে। তাহলে প্রতি একক মাত্রায় মানে কি, আমাকে প্রাথমিক মাত্রা দিয়ে, মানে প্রাথমিক যে দৈর্ঘ্যটা ছিল তাকে দিয়ে এই যে কতটা পরিবর্তন হলো, ঠিক আছে, সেটা ভাগ করতে হবে, ঠিক আছে, স্মল এল বাই ক্যাপিটাল এল। এটাই এটার মানেটা বোঝাচ্ছে, প্রতি একক মাত্রায় ওই মাত্রার পরিবর্তনকে বিকৃতি বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে প্রতি একক মাত্রায় ওই মানে এল দিয়ে ভাগ করা হলো, ঐকিক নিয়ম যদি তুমি করো তাহলে ওইরকমভাবে হবে, মানে ক্যাপিটাল এল পরিবর্তন হয়ে হলো এল, তাহলে একক পরিবর্তন হয়ে হলো স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এই যে একক মানে হচ্ছে প্রতি একক, ঠিক আছে। তো ঐকিক নিয়ম, জাস্ট আর কিছু না। আচ্ছা, তাহলে এখানে আশা করছি বোঝা গেল তোমাদের ও বিকৃতি কাকে বলে। এটা একটা আমি এক্সাম্পল দেখালাম যে অনুদৈর্ঘ্য বিকৃতি কাকে বলে। এবার হচ্ছে পীড়ন কী জিনিস, পীড়ন, ঠিক আছে। পীড়ন মানে হচ্ছে কি, তাহলে তাহলে পীড়ন বা স্ট্রেস কাকে বলা হয়, বলছে যে দেখো আমরা তাহলে কোনো বস্তুকে যদি তুমি বিকৃত করতে চাও তাহলে তোমাকে একটা বল প্রযুক্ত করতে হবে, ঠিক আছে। তাহলে পীড়ন হচ্ছে ওই বলটা, তাহলে এবার বল প্রযুক্ত তো হলো, একটা বস্তুতে তুমি ধরো বিকৃত করতে চাইছো, ধরো একটা বস্তু আছে, তাহলে তুমি একে ঠেলবে, তাই না, বা একটা প্রেশার দেবে, একটা কিছু করবে, মানে মানে ঠেলবে বলতে এই কিছুভাবে একটা বল প্রয়োগ করবে, তবে এটা বিকৃত করতে পারবে, ঠিক আছে। তো এইবার দেখো স্থিতিস্থাপক ধর্মটা কি, স্থিতিস্থাপকতা হচ্ছে একে এই বলটার বিরুদ্ধে এ কিন্তু নিজের ভেতরে একটা বল তৈরি করবে, তবেই তো আগের অবস্থাতে ফিরে আসতে পারে, তাই না। যদি এখানে ভেতর দিকে একটা বল না কাজ করে তাহলে আগে কখনোই আগের অবস্থায় ফিরে আসতে পারতো না। তো পীড়ন বলছে হচ্ছে এই যে সৃষ্টি হওয়া এই বলটাকে বলা হচ্ছে প্রতিক্রিয়া বল। এটা হচ্ছে আমাদের আমাদের ক্রিয়া, এইটা হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে এই যে প্রতিক্রিয়া বল, ঠিক আছে, বাই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তাকে পীড়ন বলা হচ্ছে। যেমন আমরা চাপ পড়ি, প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলা হয়, তেমনই পীড়ন হচ্ছে যে আমি লিখে দিচ্ছি পীড়ন। পীড়ন হচ্ছে তাহলে আমি একটা বল প্রযুক্ত করছি, তার বিপরীতে এ আবার একটা বল নিজের ভেতরে তৈরি করছে, ঠিক আছে। বল মানে হচ্ছে ফোর্স তৈরি করছে। তো সেই ফোর্সটা বাই পার ইউনিট এরিয়া, মানে এর এরিয়াটা দিয়ে আমাকে ভাগ করতে হবে, এই যে এরিয়াটা আছে সেই এরিয়া দিয়ে আমাকে ভাগ করতে হবে। সৃষ্টি প্রতিক্রিয়া বল, আর এখানে হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু একটা চাপের একক, ঠিক আছে। এর যে এর একক যে হবে, এর একক কিন্তু এসআইতে হবে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, আর সিজিএসে হবে কি ডাইন পার সেমি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এগুলো জাস্ট ওই চাপের এককের মতোই, ঠিক আছে। তাহলে পীড়ন, এবার একটা জিনিস অনেক সময় জিজ্ঞেস করে
ঠিক আছে, এটা একটা অনেক অনেক সময় জিজ্ঞেস করে যে জিনিসটা, তাহলে পীড়ন আর বিকৃতি দু ধরনের তুমি জিনিস পড়লে। ঠিক আছে, তাহলে এই পীড়নটা কি ধরনের পীড়ন কাজ করেছিল এখানে? অনুদৈর্ঘ্য পীড়ন। অর্থাৎ কি, প্রত্যেক একক মানে এই যে প্রত্যেক একক ক্ষেত্রফলে এর এদিকে একটা বল প্রযুক্ত হচ্ছিল, মানে একে আবার আগের অবস্থাতে ফিরিয়ে আনার জন্য। তাহলে এই ধরনের পীড়নকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন। হ্যাঁ, যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে পীড়ন আর বিকৃতি দু ধরনের জিনিস তুমি জানলে, একটা হচ্ছে যে প্রতিক্রিয়া বল, এক ধরনের প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল, এইটা হচ্ছে পীড়ন। ঠিক আছে, আর বিকৃতিটা মানে কি, ওই আকারটার পরিবর্তন হচ্ছে, এটা সেটা হচ্ছে বিকৃতি। জিজ্ঞেস করে হচ্ছে পীড়ন না বিকৃতি কোনটা বেশি মৌলিক, কোনটা বেশি মৌলিক। ঠিক আছে, তাহলে কোনটা বেশি মৌলিক, মৌলিক, তাহলে পীড়ন না বিকৃতি, কে বেশি মৌলিক? তাহলে বলে রাখি, দেখো বিকৃতি ঘটলে তবে পীড়নের সৃষ্টি হবে। পীড়ন হচ্ছে কারণ প্রতিক্রিয়া বল, তুমি যদি এর ওপর বল প্রযুক্ত নাই করো, এর যদি বিকৃতি নাই ঘটে, তাহলে কোনো পীড়নের সৃষ্টি হবে না। ধরো একটা ইট আছে, ইটকে আমি হাত দিয়ে চিপলাম, তাহলে ইটের কোনো আকারের পরিবর্তন হলো না, ফলে ওর ভেতরে কোনো প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে না, ফলে তার ক্ষেত্রে পীড়নের সৃষ্টি হবে না। তাহলে মৌলিক হলো বেশিরভাগ, বিকৃতিটা হচ্ছে বেশি মৌলিক। যদি বিকৃতি হয় তবে পীড়ন হবে, নাহলে কিন্তু পীড়নের সৃষ্টি হবে না। আচ্ছা, এটা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে পরীক্ষায়, তাই বলে রাখলাম। এবার বলছে হুকের সূত্র। হুকের সূত্র কি বলছে? বলছে উষ্ণতা অপরিবর্তিত থাকলে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন, এগুলো বইতে লেখা আছে, ঠিক আছে। তো উষ্ণতা অপরিবর্তিত থাকলে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন ও বিকৃতি পরস্পরের সমানুপাতিক হয়। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ভ্যারিজ অ্যাজ বিকৃতি, বা পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু ধ্রুবক। ঠিক আছে, তাহলে লিখে দিচ্ছি আমি। তাহলে হুক কি বলে গেল? হুকের সূত্র, হুক বলে গেল হচ্ছে পীড়ন বাই বিকৃতি, এটা কিন্তু ধ্রুবক। ঠিক আছে, এটা কতক্ষণ ধ্রুবক হবে? ওই স্থিতিস্থাপক সীমার মধ্যে, অর্থাৎ যতক্ষণ না তোমার ওই যে লোহার তারটা আছে তুমি টানছো, যতক্ষণ ওই লোহার তারটা ছিঁড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু এটা মানবে। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে এটা হবে কতক্ষণ? স্থিতিস্থাপক সীমার মধ্যে। স্থিতিস্থাপক সীমার মধ্যে, তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে এটা কিন্তু হবে যে পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু ধ্রুবক। এটাই হচ্ছে হুকের সূত্র, এটা কিন্তু অনেক সময় লিখতে দেয়। তাহলে জাস্ট এইটুকু লিখলেই হবে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির অনুপাত সবসময় ধ্রুবক হবে। ঠিক আছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। এইবার আমাদের লাস্ট যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। গুণাঙ্ক মানে কি জিনিস? আচ্ছা, গুণাঙ্ক জিনিসটা কেন আমাদের দরকার হয়? ঠিক আছে, তো দেখো এই যে কতটা পীড়ন দিলে কার মধ্যে কতটা বিকৃতি হবে, কতটা পীড়ন দিলে কতটা বিকৃতি হবে, মানে কতটা তুমি যে ফোর্স অ্যাপ্লাই করছো তার ফলে যে কতটা ও ড্যামেজ হবে, বিকৃতি মানে তো ড্যামেজই। তাহলে সেইটার একটা মান আমাকে জানতে গেলে তার আমার ওই ইয়ং গুণাঙ্কটা জানতে হবে। বুঝতে পেরেছো? মানে ইয়ং গুণাঙ্ক তুমি জেনে গেলে কোনো বস্তুর ক্ষেত্রে, তাহলে তার স্থিতিস্থাপক সীমার মধ্যে মানে ওই কতটা তুমি বল দিলে ওর কীরকম আকার আকৃতি পরিবর্তন হবে সেটা তুমি বার করে ফেলতে পারবে। তাহলে সেই জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক জিনিসটা আমাদের দরকার। ঠিক আছে, মানে পীড়ন আর বিকৃতির মধ্যে আমাদের ওটা ওই সাম্যটাও রক্ষা করে। ঠিক আছে, মানে সাম্য রক্ষা করে বলতে ওটা ওটা একটা কানেকশন বজায় রাখে। তাহলে আজকে আমি ইয়ং গুণাঙ্কের সম্পর্কে বলবো। ঠিক আছে, ইয়ংস মডিউলাস যেটা যেটা তোমাদের বইতে আছে। ঠিক আছে, তো দেখা যাক কি বলছে ওটা। তাহলে ইয়ং গুণাঙ্কের সম্পর্কে আমি জানবো এবার। তো ইয়ং গুণাঙ্ক কি বলছে? আমি একটু আগেই দেখালাম একটা বস্তুকে এরকমভাবে ঝুলিয়ে রেখেছিলাম। তাহলে একটা বস্তুকে এরকমভাবে ঝুলিয়ে রেখেছিলাম, তাহলে এখান থেকে ধরো কিছু একটা ভার ঝোলানো আছে। ঠিক আছে, এমজি। ঠিক আছে, এরকম একটা এমজি কিছু একটা ভার ঝোলানো আছে। তাহলে এর ফলে কি হবে? এইটার এর কি পরিবর্তন হবে? এ কিছুটা লম্বা হয়ে যাবে। এখানে এটা এমজি, এমজি হচ্ছে ওর ওজন। ঠিক আছে, তো এই জিনিসটা হলো, এবং কতটা লম্বা হলো যদি আমি এখান থেকে দেখি, তাহলে এটা ধরো আগে ছিল হচ্ছে ক্যাপিটাল এল, তাহলে এতটা হচ্ছে ক্যাপিটাল এল, আর বাকিটুকুটা হবে হচ্ছে স্মল এল। ঠিক আছে, মানে বাকি যেটুকুটা আছে এটা হচ্ছে স্মল এল।
ঠিক আছে, এটা এটা স্মল এল, তো ক্যাপিটাল এল আর ওটা হচ্ছে স্মল এল। তাহলে এবার আমাকে জানতে হবে যে তাহলে ইয়ং গুণাঙ্ক কাকে বলছে। তাহলে ইয়ং গুণাঙ্ক লিখি, ঠিক আছে। ইয়ংস মডিউলাস বা ইয়ং গুণাঙ্ক যেটা, সেটা ইকুয়াল টু লেখা যায় ইয়ং গুণাঙ্ক লেখা যায় যে ইয়ং গুণাঙ্ক ওয়াই দিয়ে লেখা হয়, হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু লেখা যায় হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন। তাহলে ইয়ং গুণাঙ্ক বা ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে। অনুদৈর্ঘ্য বিকৃতি আর অনুদৈর্ঘ্য পীড়ন। এবার আমি এখানে এটা দেখিয়েছি, দেখো অনুদৈর্ঘ্য, এখান থেকে আমাকে তাহলে বার করতে হবে যে কতটা ওর অনুদৈর্ঘ্য পীড়ন আছে, কতটা অনুদৈর্ঘ্য বিকৃতি হয়েছে ওর। এইটুকুটা আমি বললাম কিন্তু এল, এইটুকুটা অংশ কিন্তু এল, এই যে লিখে হচ্ছে পাশে, তো এল, আর ওপরটা হচ্ছে ক্যাপিটাল এল, স্মল এল আর ক্যাপিটাল এল। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন এই জিনিসটা তাহলে কত হয়ে যাবে বলো তো? অনুদৈর্ঘ্য পীড়ন যেটা, অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি আমি বলেছি প্রযুক্ত বল, আর প্রযুক্ত বল মানে কি, এখানে এমজিটাই প্রযুক্ত হচ্ছে ওর ওপরে, যে ওকে বাড়াচ্ছে, ওই মানে যে যে ওর লেন্থটাকে বৃদ্ধি করেছে, যে ওর দৈর্ঘ্যটাকে বৃদ্ধি করেছে এমজি। এবার ওটাকে শুধু করলে কি হবে, তার সাথে কিন্তু আমাকে একটা এ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই এই যদি তুমি তারটাকে ভালো করে দেখো, তার কিন্তু একটা এখানে প্রস্থচ্ছেদ আছে, এই লাল মতো যেটা দেখাচ্ছি। প্রস্থচ্ছেদ মানে কি, এরকম ধরো তারটা দেখতে, তাহলে এইখানে একটা ক্রস সেকশন আছে, ঠিক আছে, প্রস্থচ্ছেদ। এটা ধরো এ তারটার, এটা হচ্ছে এ। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন যেটা হবে সেটা হবে হচ্ছে এমজি বাই এ, ঠিক আছে, ঠিক আছে। এমজিটা হচ্ছে এফ মানে ফোর্স বাই এরিয়া, যেটা আমরা পীড়নের ক্ষেত্রে পড়েছি। আর দৈর্ঘ্য, এবার অনুদৈর্ঘ্য বিকৃতিটা কত হবে, বিকৃতি বলেছিলাম কি স্মল এল বাই ক্যাপিটাল এল, এই তো স্মল এল বাই ক্যাপিটাল এল। তো এখান থেকে আমি কি পাবো, এম জি ক্যাপিটাল এল বাই এ ইন্টু স্মল এল। এবার দেখো এ ইন্টু স্মল এল জিনিসটা আবার আমাদের আয়তন, তাহলে এটা ইকুয়াল টু লেখা যেতে পারে আবার, মানে এইটুকুটার আয়তন, তাই না? তো এটা ইকুয়াল টু লেখা যেতে পারে আবার এই আয়তন হিসেবে লেখা যেতে পারে, ঠিক আছে। তোমাদের বইতে মনে হয় আয়তন হিসেবে লেখেনি, কিন্তু আমরা হ্যাঁ এই এটাকে আমরা আবার লিখতে পারি হচ্ছে পাই আর স্কোয়ার। যদি এইটুকুটা রেডিয়াসটা আর হয়, তাহলে এটা আর হলে মানে এইটুকুটা যদি আর হয় তাহলে পাই আর স্কোয়ার লেখা যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা এম জি ক্যাপিটাল এল বাই পাই আর স্কোয়ার ইন্টু স্মল এল এইভাবে লিখতে পারি এটাকে। তো তোমাদের এর থেকে কিন্তু কিছু অঙ্ক থাকতে পারে, তোমাদের ঘর বলে দিল হয়তো এই মানে এটা ওয়াই মানে হচ্ছে এইটা, তো তোমাদের এখান থেকে কিছু অঙ্ক থাকতে পারে। ধরো তোমাদেরকে বলে দিল এম বলে দিল, এল বলে দিল, ক্যাপিটাল এল বলে দিল, স্মল এল বলে দিল, আর বলে দিল, দিয়ে এখান থেকে তোমাকে বার করে নিতে হবে যে ওয়াইটা কত, ঠিক আছে। তো এরকম অঙ্ক সাধারণত দেয়া থাকে বইতে, তো সেরকম অঙ্ক থাকলে তোমরা আশা করছি করতে পারবে, ঠিক আছে। এরপর কিছু হাতে কলমে কাজ আছে, সেগুলো তোমার দরকার নেই অত। তো যাই হোক এখান থেকে কিন্তু অঙ্ক দিলে আশা করছি এবার থেকে করতে পারবে। তাহলে ঠিক আছে, তাহলে ইয়ং গুণাঙ্ক আশা করছি বুঝতে পারলে। এখানে ইয়ং গুণাঙ্কটা অত মানে এই চ্যাপ্টারটা এই লাস্টের দিকটা অতটা ইয়ে নেই, মানে বোঝানোর মতো সেরকম কিছু নেই, তোমরা পড়লেই একটু বুঝতে পারবে। তো এইটুকুটা অংশ তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হলো, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটা মানে যেটা দিয়ে আমরা মেজার করবো যে তাহলে কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে ওর। তাহলে দেখো এখানে ওয়াইটা ভ্যারি করছে হচ্ছে কার কার সাথে, যে মানে ওয়াইটার মানটা নির্ভর করছে হচ্ছে এখানে ক্যাপিটাল এল কতটা, স্মল এল কতটা, এ কতটা, ঠিক আছে। এগুলো সবের ওপরই কিন্তু নির্ভর করছে, এবং কতটা ওয়েট তুমি ঝোলাচ্ছ, মানে কতটা ভর তুমি ঝোলাচ্ছ তাদের ওপর কিন্তু নির্ভর করছে। কিন্তু যদি তুমি সবকটা মান বসিয়ে দাও, তুমি দেখতে পাবে এই মেটেরিয়ালটা যেটা দিয়ে তৈরি, ধরো তামা বা লোহা বা কিছু যাই দিয়ে তৈরি হোক না কেন, তার ক্ষেত্রে ইয়ং গুণাঙ্কটা ফিক্স হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ তুমি হয়তো এতগুলো জিনিসের উপর নির্ভর করছে, কিন্তু আমরা যে কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে, যে কোনো পদার্থের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্কের মানটা নির্দিষ্ট পাই। এই জন্য ইয়ং গুণাঙ্ক আমাদের কি বলে দেবে, যে কতটা তুমি বল প্রযুক্ত করলে, কতটা ওর মধ্যে পীড়ন ঘটালে তুমি কতটা বিকৃতি তৈরি করতে পারবে। তাই জন্য আমাদের ইয়ং গুণাঙ্কটা দরকার হয়। তাহলে ইয়ং গুণাঙ্ক কিন্তু একটা বস্তুর ক্ষেত্রে ধ্রুবক। অনেক সময় জিজ্ঞেস করে ইয়ং গুণাঙ্ক কী চেঞ্জ হবে, বলে দিল যে লেংথটাকে আমি দ্বিগুণ করে দিলাম, ঠিক আছে। বলে যে তাহলে ইয়ং গুণাঙ্কের কী চেঞ্জ হবে, ইয়ং গুণাঙ্কের কোনো চেঞ্জ হবে না। যদি এখানে এইটা দ্বিগুণ করে দাও তাহলে এই দৈর্ঘ্যের বৃদ্ধিটাও এখান থেকে দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে। যে কোনো একটাকে বাড়িয়ে দিলে অন্যটা এমনভাবেই চেঞ্জ হবে যাতে এই টোটাল অনুপাতটা কিন্তু ফিক্স থাকে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু ইয়ং গুণাঙ্কটা কাজ করে। তো এরকম ইয়ং গুণাঙ্ক ছাড়াও আরও কিছু গুণাঙ্ক আছে,
কিন্তু সেগুলো তোমাদের তো চ্যাপ্টারে দেয়নি, তো ওগুলো নিয়ে আর অত মাথা ঘামাচ্ছি না। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাও, তোমাদের নাম কমেন্ট করতে পারো, কোন স্কুলে পড়ো সেটা কমেন্ট করে জানাতে পারো। আর এরপরে আমরা তাহলে পরের চ্যাপ্টারে চলে যাবো, এবং যদি কিছু কোয়েশ্চেন অ্যান্সার এখান থেকে থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর এখান থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার আমি ডিসকাস করি, আর কিছুদিন পরে আমি চাইছি যে এটা একবারেই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সবকটা কোয়েশ্চেন অ্যান্সার একবারে করিয়ে দেবো। তো সেখানে কিছু বট কোয়েশ্চেন থাকলে সেগুলো আমরা ওই করে একদম ওপরে গ্রিন স্ক্রিনে তখন শো করতে থাকবো। ঠিক আছে, তো ততদিন দেখতে থাকো স্টাডি টাইম, ভালো থাকো। আর অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখো, এখানে কিন্তু নানান ধরনের সাবজেক্টের ক্ষেত্রে মানে বিভিন্ন সাবজেক্টে তোমাদের ক্লাসের ওপরেই বিভিন্ন সাবজেক্টের ওপর ভিডিও আসছে। তো সাথে থেকো, পাশে থেকো, টাটা।